নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ডেমোগ্রাফি। যারা সামনে মেন্স পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল, ভালো করে পরীক্ষা দেবেন। টপিকটা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে রাখতে চাই। আমি সেপ্টেম্বরের মিডল থেকে একটা নতুন অ্যানথ্রোপোলজি অপশনাল ব্যাচ শুরু করছি, সুতরাং যারা যারা তাতে ভর্তি হতে চান ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন। কারণ কি পরে এলে একটু অসুবিধা হয়, অনেক সময় আপনাদের বুঝতেও অসুবিধা হতে পারে সেই সময়, বা আমার পড়াতেও অসুবিধা হয়, তাই আমি এই কথাটা এখন থেকে বলে রাখলাম। প্রথমেই আমরা ডেমোগ্রাফি সম্পর্কে জেনে নেব, ডেমোগ্রাফির অরিজিন জানব। এখানে লেখা আছে দ্য টার্ম ডেমোগ্রাফি ইজ ডিরাইভড ফ্রম টু গ্রিক ওয়ার্ডস, ডেমোস মিন্স পপুলেশন অ্যান্ড গ্রাফি মিন্স ডেসক্রিপশন অর রাইটিং। এইখান থেকেই কিন্তু ডেমোগ্রাফি শব্দটার উৎপত্তি হয়েছে। নেক্সট আরেকটা আমাদের ডেফিনেশন আছে, যেখানে বলা হয়েছে ডেমোগ্রাফি ইজ দ্য সিস্টেমেটিক স্টাডি অফ দ্য সাইজ, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কম্পোজিশন অফ হিউম্যান পপুলেশন and their changes resulting from fertility, mortality and migration। ঠিক আছে, তাহলে এখানে দেয়া আছে যে ডেমোগ্রাফিটা আসলে কি, মানে ডেমোগ্রাফিতে আমরা পড়ি কি। ডেমোগ্রাফি হচ্ছে একটা পপুলেশন স্টাডি বলতে পারি, পপুলেশনকে স্টাডি করে, পপুলেশন সাইজ হতে পারে, পপুলেশনের কম্পোজিশন মানে পপুলেশনটা তৈরি হয় কি কি দিয়ে সেইটা স্টাডি করতে পারে। এছাড়া হচ্ছে যে পপুলেশনের মধ্যে যে চেঞ্জগুলো আসে, মানে সাইজের চেঞ্জ যেটা আসে সেটা কিভাবে আসে, তার কিছু কিছু কারণ রয়েছে, যেমন ফার্টিলিটি, মর্টালিটি, এগুলো অ্যাকচুয়ালি কম্পোনেন্ট, আর মাইগ্রেশন, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়। এবার যেটা আমরা দেখব যে আমাদের অ্যানথ্রোপোলজিতে ডেমোগ্রাফিটা কেন পড়া হয়। অ্যানথ্রোপোলজিতে যে ডেমোগ্রাফিটা পড়া হয় সেটাও পপুলেশন স্টাডি, কিন্তু অ্যানথ্রোপোলজিক্যাল ওয়েতে স্টাডি হয়। এখানে আমরা কিছু অ্যানথ্রোপোলজির যে থিওরিজগুলো আছে সেইগুলোকে অ্যাপ্লাই করি, এবং তার মাধ্যমে আমরা প্রেজেন্ট যে পপুলেশন তাদেরকেও যেমন স্টাডি করি, তেমন পাস্ট পপুলেশন সম্পর্কেও কিন্তু একটা স্টাডি করে থাকি। নেক্সট হচ্ছে কম্পোনেন্টস অফ ডেমোগ্রাফি। ডেমোগ্রাফির যে কম্পোনেন্টসগুলোর কথা অলরেডি আমি ডেফিনেশনে বলেছি, সেগুলোকেই আমরা এলাবোরেটলি পড়ব। এখানে যেটা দেওয়া আছে যে কম্পোনেন্টগুলোর মধ্যে আমরা যেটা পাবো, তিনটে কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ফার্টিলিটি, একটা হচ্ছে মর্টালিটি, আর হচ্ছে মাইগ্রেশন। ফার্টিলিটির মধ্যে প্রথমে লেখা আছে ফার্টিলিটি রেফার্স টু দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন অফ চিলড্রেন। একটা পপুলেশনের মধ্যে কতজন বাচ্চা জন্মাচ্ছে সেটাই হচ্ছে ফার্টিলিটি। নেক্সট বলছে ফিকান্ডিটি রেফার্স টু দ্য রিপ্রোডাক্টিভ কেপাবিলিটি অফ ওম্যান ডিউরিং হার হোল রিপ্রোডাক্টিভ পিরিয়ড। ফিকান্ডিটি বলে একটা শব্দ আমরা ডেমোগ্রাফির মধ্যে পড়ে থাকি, এটা একটু ফার্টিলিটির থেকে আলাদা হয়। ফিকান্ডিটি কথার অর্থ হচ্ছে একজন মহিলার যতদিন ধরে রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ থাকবে সেই যে সময়কাল, সেটাকে বলা হয় ফিকান্ডিটি। নেক্সট হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ আর এফেক্টেড বাই দ্য সোশ্যাল, ইকোনমিক, কালচারাল অ্যান্ড সাইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওম্যান অ্যান্ড দ্য ম্যান অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ দে লিভ। এখানে তো আমরা যেটুকু পড়লাম, যেটা হচ্ছে ফার্টিলিটি কাকে বলে, ফিকান্ডিটি কাকে বলে, সেটা আমরা পড়েছি। এবারে যেটা বলছে আমাদের যে রিপ্রোডাক্টিভ হেলথটা, সেটা একজন পুরুষ এবং একজন মহিলা দুজনেরই কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথ থাকে। এটা হতে পারে যে বাচ্চা জন্মানোর প্রসেসটা পুরোটাই বায়োলজিক্যাল, কিন্তু তার সাথে সাথে আদার্স কিছু ফ্যাক্টর রিলেটেড থাকে, যেরকম সোশ্যাল কিছু ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকতে পারে, কালচারাল ফ্যাক্টর থাকতে পারে, ইকোনমিক ফ্যাক্টর থাকতে পারে, কিছু না কিছু রিলেশন রয়েছে। যেমন আমরা যদি দেখি সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে যেগুলো আসে সেগুলোর মধ্যে অনেক সময় হয় যে লিভিং স্টাইল, ঠিক আছে, লিভিং স্টাইল কীরকম, খুব হাই স্ট্যান্ডার্ড কিনা বা একটু নিচের দিকে কিনা, তো সেগুলোর সাথে সাথে কিন্তু ফুড হ্যাবিটসের একটা চেঞ্জেস আসে, এবং সেটা আমাদের যে বার্থ রেট বলতে পারি বা রিপ্রোডাক্টিভ হেলথে একটা প্রভাব ফেলে। ইকোনমির সাথে আমরা মোটামুটি সোশিও ইকোনমিক একসাথেই বললাম আমি, সেজন্য আলাদা করে ইকোনমিটা নিয়ে আমি আলোচনা করছি না। কালচারাল দিক দিয়ে ফুড হ্যাবিটস আসে বা ওই লিভিং স্টাইল, এটাও কালচারের একটা দিক আমরা জানি, এইগুলোও কিন্তু আমাদের রিপ্রোডাক্টিভ হেলথে একটা এফেক্ট ফেলে। সাইকোলজির দিকটা তো খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের মেন্টাল হেলথ কীরকম আছে তার উপর কিন্তু রিপ্রোডাকশানে প্রভাব পড়তে পারে। আরও কিছু কিছু জিনিস আমরা লক্ষ্য করি, যেরকম হচ্ছে যে যে সোসাইটি টু সোসাইটি এগুলো অনেক সময় ভ্যারি করে, তো এটা পপুলেশন স্টাডির মাধ্যমে বোঝা যায় যে কোন জায়গায় মানে রিপ্রোডাক্টিভ হেলথ কীরকম হয়, ফার্টিলিটির রেট কেমন হয়। এগুলো অনেক সময় দেখা যায় যে খুব মানে আনএডুকেটেড বা একটুখানি মানে ইলিটারেট যে সমস্ত সোসাইটিগুলো আছে সেইখানে খুব তাড়াতাড়ি মহিলাদের বিয়ে হয়ে যায়,
এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি বাচ্চা জন্ম দেওয়ার সময় তারা পায়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে একাধিক কিন্তু সন্তান থাকে। সেখানে কিন্তু ফার্টিলিটি রেট অনেক সময় বাড়তে দেখা যায়। আবার যেগুলো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিগুলো আছে, মডার্ন সোসাইটি বা এডুকেটেড সোসাইটি, সেখানে কি হয়, মেয়েরা জেনারেলি 30 বছর অবধি পড়াশোনা এবং তাদের যদি চাকরির ব্যাপার থাকে তো সেইগুলো নিয়ে ব্যস্ত থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত বেল্টগুলো আছে বা আমাদের মডার্ন সোসাইটিগুলো আছে, সেখানে দেখা যায় মেয়েরা খুব লেট ম্যারেজ করে, এবং সেখানে সাধারণত একটা কি দুটো সন্তানেরই জন্ম তারা দেয়, এর বেশি সন্তান তারা উৎপাদন করে না। তা সেটা দুটো কারণ আছে। এক হচ্ছে যে লিভিং স্ট্যান্ডার্ডের অনেক কিছু ব্যাপার আছে, যে একটা বাচ্চাকে ভালো করে মানুষ করা অনেক সুবিধা, সেখানে দুটো বাচ্চা থাকলে অনেক বেশি বার্ডেন হতে পারে। বা আজকালকার দিনে যে সমস্ত প্রত্যেকটা মা বা বাবা দুজনেই যদি সার্ভিস হোল্ডার হয়, সেখানে দুটো বাচ্চাকে দেখারও অসুবিধা। তো অনেক কিছু রিজন রয়েছে বা ফ্যাক্টর রয়েছে যেগুলো কিন্তু ফার্টিলিটিতে এফেক্ট ফেলতে পারে, সেটা পপুলেশন ওয়াইজ ভ্যারি করতে পারে। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখব যে অ্যানালিসিসটা আমরা কিভাবে করব। আমরা ফার্টিলিটিকে দুভাবে অ্যানালিসিস করতে পারি, একটা হচ্ছে মাইক্রো ফার্টিলিটি আর একটা হচ্ছে ম্যাক্রো ফার্টিলিটি। এইভাবে আমরা জেনারেলি ইউজটা করি যে ম্যাক্রো ফার্টিলিটি। কেন ইউজ করি সেটা আমরা যখন ব্যাখ্যা করব তখন বোঝা যাবে। মাইক্রো ফার্টিলিটি অ্যানালিসিস রেফার্স টু দ্য ফার্টিলিটি অফ ইন্ডিভিজুয়াল ওম্যান অ্যান্ড ম্যান। তাহলে কি, এখানে হচ্ছে একটা পপুলেশনের মধ্যে যতগুলো পার্সন আছে, যতগুলো ইন্ডিভিজুয়াল রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা করে কিন্তু ফার্টিলিটিটাকে আমরা অ্যানালিসিস করছি। এখানে বলছে ফার্টিলিটি অফ দ্য পার্সন ক্যান বি স্টাডিড থ্রু এক্সামিনিং দ্য নাম্বার অফ বার্থস আ ওম্যান হ্যাজ প্রডিউসড বাই আ গিভেন পয়েন্ট ইন টাইম। ঠিক আছে, তাহলে ফার্স্টের পয়েন্টে যেটা বলছে যে আমরা এটা কিভাবে স্টাডি করবো, মানে একজন মানুষের বা একটা ইন্ডিভিজুয়ালের ফার্টিলিটি রেট বা ফার্টিলিটির বিষয়টা কিভাবে স্টাডি করা যায়। বলছে এক্সামিনিং দ্য নাম্বার অফ বার্থস অফ ওম্যান হ্যাজ প্রডিউসড বাই আ গিভেন পয়েন্ট ইন টাইম। ঠিক আছে, মানে একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যে একজন মহিলা কতগুলি সন্তানের জন্ম দিয়েছে সেটা একটা দেখা হয়। সেকেন্ড পয়েন্ট, এক্সামিনিং দ্য নাম্বার অফ বার্থস অফ ওম্যান হ্যাজ হ্যাড বাই দ্য এন্ড অফ চাইল্ড বিয়ারিং ইয়ার্স। ঠিক আছে, চাইল্ড বিয়ারিং ইয়ার্স হচ্ছে একজন মহিলা যতদিন রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ থাকে সেই সময়ের কালকে বলা হয় চাইল্ড বিয়ারিং ইয়ার। তো সেই সময়টার মধ্যে একজন মহিলা কতগুলি সন্তানের জন্ম দিয়েছেন সেটাকে দেখা হচ্ছে। থার্ড বলছে ফোকাসিং অন দ্য টাইমিং অ্যান্ড স্পেসিং অফ বার্থ অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ দ্য লাইফ সাইকেল। আমাদের যে পুরো যে যেটাকে বলা হয় যে চাইল্ড বিয়ারিং ইয়ার্সগুলো থাকে, সেগুলোর মধ্যে যতগুলি সন্তানের জন্ম দিয়েছে একজন মহিলা, হতে পারে 3টে সন্তানের জন্ম দিয়েছে কি 2টো, তো যেরকমই হোক না কেন মাঝখানে কতটা গ্যাপ আছে। ঠিক আছে, একজন সন্তান জন্ম দেওয়ার পর আর একটা সন্তান জন্ম দেওয়ার মধ্যে কতটা গ্যাপ আছে সেটাকে দেখা হয়। এইগুলো হচ্ছে আমরা মাইক্রো ফার্টিলিটি অ্যানালিসিসে স্টাডি করি, মানে খুব সূক্ষ্মভাবে জিনিসটাকে বুঝি। সেকেন্ডলি যেটা আসছে ম্যাক্রো ফার্টিলিটি অ্যানালিসিস ডিটারমাইন্স দ্য রেট অ্যাট হুইচ বার্থ অকার্স ইন পপুলেশন অর সাব পপুলেশন ডিউরিং আ গিভেন পিরিয়ড অফ টাইম। রাদার দ্যান স্টাডিং দ্য ফার্টিলিটি অফ পার্সনস, ম্যাক্রো ফার্টিলিটি অ্যানালিসিস স্টাডিজ দ্য ফার্টিলিটি অফ পপুলেশন। আগেরটা যেমন আমরা ইন্ডিভিজুয়াল ওয়াইজ মানে ইন্ডিভিজুয়ালকে নিয়ে একটা স্টাডি করছিলাম, এখানে কিন্তু আমরা সেটা করি না, আমরা এখানে পপুলেশন ওয়াইজ পুরো পপুলেশনটাকে ধরে অ্যাজ আ হোল স্টাডি করি, একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে তাদের ফার্টিলিটি রেট কেমন সেটাকে দেখার জন্য। এরপরে যেটা সেকেন্ড কম্পোনেন্টস আমরা দেখব ডেমোগ্রাফি, সেটা হচ্ছে মর্টালিটি। মর্টালিটি যেখানে বলছে মর্টালিটি রেফার্স টু দ্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি অফ ডেথস ইন আ পপুলেশন। একটা পপুলেশনের মধ্যে কিভাবে মানে একটা মানুষ আর কি মারা যায়, কি রেটে মারা যায়, সেইটা হচ্ছে মর্টালিটি বোঝায়। ডেমোগ্রাফার্স ইউজ টু ডিফারেন্ট টার্মস ওয়েন রেফারিং দ্য মর্টালিটি। ঠিক আছে, মর্টালিটি যখন ব্যাখ্যা করছেন তখন কিন্তু ডেমোগ্রাফার্সরা দুটো টার্ম ইউজ করেন, একটা হচ্ছে লাইফ স্প্যান আর একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। এটা কিন্তু এই লাইফ এক্সপেক্টেন্সি কথাটা আমরা অনেক সময় কিন্তু জেনেটিক্স পড়ার সময় পেয়ে থাকি। তো এইগুলো আসলে কি সেটা বলি। লাইফ স্প্যান হচ্ছে নিউমেরিক্যাল এজ লিমিট অফ হিউম্যান লাইফ। ঠিক আছে, মানে কতদিন একটা মানুষ বেঁচে থাকছে তার একটা নিউমেরিক্যাল এজ বলা। লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে অ্যাভারেজ এক্সপেক্টেড নাম্বার অফ ইয়ার্স অফ লাইফ টু বি লিভড বাই আ পার্টিকুলার পপুলেশন অ্যাট আ গিভেন টাইম। একটা পুরো পপুলেশন অ্যাজ আ হোল যদি আমরা স্টাডি করি তাহলে সেখানের মানুষরা অ্যাভারেজ কতদিন বেঁচে থাকছে সেটাকে বলা হয় লাইফ এক্সপেক্টেন্সি।
দ্য ইম্প্যাক্ট অফ মর্টালিটি ভ্যারিজ সিগনিফিকেন্টলি অ্যাকর্ডিং টু সোশ্যাল অ্যান্ড ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স। আমরা যেমন আগে বললাম যে আমাদের যে ফার্টিলিটিটা সেটাও কিন্তু আমাদের সোশ্যাল কিছু ফ্যাক্টর আছে, কালচারাল ফ্যাক্টর আছে, যেগুলোর জন্য ভ্যারি করে এই রেটটা। ঠিক একইভাবে মর্টালিটি রেটও কিন্তু ভ্যারি করতে পারে। এক্সাম্পল হিসেবে এখানে দেয়া রয়েছে যে বিভিন্ন সোশ্যাল বা ডেমোগ্রাফিক যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো কি ইম্প্যাক্ট ফেলতে পারে। ফার্স্টের যে এক্সাম্পল দেওয়া আছে, পিপল হু বিলং টু হায়ার সোশ্যাল ক্লাসেস লিভ লঙ্গার অ্যাজ কম্পেয়ার টু দোজ বিলং টু লোয়ার সোশ্যাল ক্লাসেস। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে যারা হাই লিভিংয়ের মধ্যে দিয়ে যায় তারা অনেক সময় অনেক দিন বেঁচে থাকে। এটা কিন্তু কিছু কিছু স্টাডি করা হয়েছে, সেগুলোর ওপর ডিপেন্ড করে কিছু তথ্য দেওয়া হয়েছে। এরকম নয় যে এটা সবসময় সত্যি হয় বা একদমই সত্যি পুরো সব ক্ষেত্রে বা সব জায়গার ক্ষেত্রে, সেটা কিন্তু নাও হতে পারে। তবে বলছে যাদের একটুখানি ভালো লিভিং রয়েছে, যেমন তাদের খাওয়ার বা মানে খাদ্যাভ্যাস বা লাইফস্টাইলটা যাদের একটুখানি হাই লেভেলে, তারা দেখা যায় অনেক বেশি দিন বাঁচে। এছাড়াও অনেক রিজন আছে অ্যাকচুয়ালি লোয়ার সোশ্যাল ক্লাসের যে লাইফ এক্সপেক্টেন্সি বা এগুলো কম কেন, তাদের খাবারের মানে প্রপার নিউট্রিশন তারা পায় না, তাদের যে সমস্ত রোগ হলে তারা সঠিক চিকিৎসা করতে পারে না, তো অনেক কিছু কিন্তু রিজন এর মধ্যে রয়েছে। সেকেন্ড বলছে ম্যারিড পিপল লিভ লঙ্গার দেন সিঙ্গেল সেপারেটেড অর ডিভোর্স পিপল। এইটা হচ্ছে পুরোপুরি একটা স্টাডির ওপর ডিপেন্ড করে। আমি আবারও বলছি যে স্টাডির ওপর ডিপেন্ড করে এই ধরনের কথা বলা হয়েছে। এরা কিন্তু ভ্যারি করতে পারে, কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে যে ধরনের আউটকাম পাওয়া গেছে স্টাডির পর সেগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে। মাইগ্রেশনের ক্ষেত্রে যেটা বলছি এটা হচ্ছে আরেকটা কম্পোনেন্ট, যেখানে বলা হচ্ছে মাইগ্রেশন ইজ ডিফাইন অ্যাজ দ্য মুভমেন্ট অফ পিপল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার উইদিন দ্য কান্ট্রি অর আউটসাইড। ঠিক আছে, মাইগ্রেশন মানে হচ্ছে যে এক জায়গা থেকে আর এক জায়গায় যখন মানুষ চলে যায় তখন সেটাকে মাইগ্রেশন বলে। এটা হতে পারে যে সে তার জায়গাটা ছেড়ে মানে তার দেশ ছেড়ে চলে যাচ্ছে, সেরকমও হতে পারে, বা সে দেশের মধ্যেই থাকছে, এমনও হতে পারে সে তার নিজের স্টেটের মধ্যেই থাকছে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হচ্ছে। বিভিন্ন রিজন থাকে এর পেছনে। রিজন হচ্ছে সে নিজের জবের জন্য চলে যেতে পারে, তার সে কোনো জায়গায় বাড়ি করেছে সেখানে চলে যেতে পারে, বিভিন্ন রিজন থাকতে পারে, বা বাধ্য হয়েও চলে যেতে পারে। এবারে বলছে যে এই মাইগ্রেশনের ফলে দুটো ব্যাপার ঘটে। এক হচ্ছে যে জায়গা থেকে সে চলে যাচ্ছে সেই জায়গায় জনসংখ্যা কমে যাচ্ছে। ঠিক আছে, মানে তার সংখ্যা, মানে সে বেরিয়ে গেল, এরকম তো একজন তো বেরোয় না, একসাথে ধরা গেল অনেক কেউই কিন্তু মাইগ্রেট করে একটা জায়গা থেকে, তো সেখানে একটা পপুলেশন ডেন্সিটি সেটা একটু কমে। আবার যেখানে যাচ্ছে সেখানে আবার কিন্তু অ্যাড হয়। ঠিক আছে, তাহলে এইখানে এই ধরনের একটা বিষয় রয়েছে যেটা মাইগ্রেশন আমরা দেখি। এবং মাইগ্রেশন যে জিনিসটা বা কম্পোনেন্ট, এই যে তিনটে কম্পোনেন্ট আমরা পড়ছি ডেমোগ্রাফির, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাইগ্রেশন। ঠিক আছে, মাইগ্রেশন ভীষণভাবে একটা এফেক্ট ফেলে থাকে ডেমোগ্রাফির মধ্যে। মাইগ্রেশন মে অকার অন সেভারাল ওকেশনস। বিভিন্ন কারণে কিন্তু মাইগ্রেশন ঘটে, যেটা আমি অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি। সাম পিপল মে নেভার এক্সপিরিয়েন্স মাইগ্রেশন। এরকম নয় যে সবাই মাইগ্রেটেড হবে। ঠিক আছে, অনেকেই আছে যে যে জায়গায় জন্মেছে সেই জায়গায় সারা জীবন থেকে গেছে, তারা মাইগ্রেট করে না, সেরকমও দেখা গেছে। আবার দেখা যায় যে কেউ কেউ তাদের মধ্যে মাইগ্রেট করছে। তাহলে এটা কিন্তু ম্যান্ডেটারি নয় যে মাইগ্রেশন ঘটবেই বা মাইগ্রেটেড হবেই কোনো না কোনো মানুষ তার জীবনে। ডেমোগ্রাফার ডিফারেন্সিয়েট বিটুইন মুভার্স অ্যান্ড মাইগ্রেন্টস। ঠিক আছে, দুটো ধরনের মাইগ্রেশন প্রসেস দেখা যায়। একটা হচ্ছে মুভারদের মধ্যে এক ধরনের মাইগ্রেশন প্রসেস, একটা হচ্ছে মাইগ্রেন্টদের মধ্যে এক ধরনের মাইগ্রেশন প্রসেস। মুভার যারা হচ্ছে চেঞ্জ ইনভলভস মুভিং অ্যাক্রস দ্য স্ট্রিট। এটা হচ্ছে এরকম দেখা যায় যে হয়তো যাদের সেরকম পার্মানেন্ট কোনো রেসিডেন্স নেই, তারা হয়তো রাস্তায় বসবাস করে, তারা অনেক সময় দেখা যায় যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শুধু মানে একটা এলাকায় থাকতো, সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, সেটা তাদেরকে মুভার্স বলা হয়। মাইগ্রেন্ট তারাই যারা দেখা যায় যে বিভিন্ন পলিটিক্যাল বাউন্ডারির পার হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে দেখা গেল যে আমি মানে অনেকেই আছে যারা ইন্ডিয়া থেকে বাইরে চলে যাচ্ছে, তাহলে তাদের পলিটিক্যাল বাউন্ডারিটা পুরো আলাদা হয়ে যায়। ঠিক আছে, আরও আরেকটা জিনিস যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটাও পুরো আলাদা হয়ে যেতে পারে, তো তাদেরকে মাইগ্রেন্ট বলে। এইগুলো কিন্তু আমাদের দেখা যায় যে মাইগ্রেশন যে বিষয়টা সেটা কিন্তু আমাদের ফার্টিলিটি রেট যেটা সেটাতেও এফেক্ট ফেলে, মর্টালিটি রেট সেটাতেও এফেক্ট ফেলে। এবারে আমরা কিছু ডেমোগ্রাফিক থিওরিজ পড়ব, যেগুলো বিভিন্ন যারা স্কলার ছিলেন তারা বলেছেন। তো থিওরির মধ্যে প্রথমে যেটা আসছে মালথুজিয়ান থিওরি। এখানে বলা হচ্ছে দ্য মালথুজিয়ান থিওরি অফ পপুলেশন ইজ দ্য থিওরি অফ এক্সপোনেনশিয়াল
population and arithmetic food supply growth. The theory was proposed by Thomas Robert Malthus. He believed that a balance between population growth and food supply can be established through preventive and positive checks. এখানে যেটা বলছি, এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, এটা দেখালে ক্লিয়ার হবে। এখানে আমি একটা ছবি দেখাচ্ছি যেটাতে দেখা যাচ্ছে যে ম্যালথুজিয়ান থিওরিটাকে এখানে ডেসক্রাইব করা হয়েছে। উনি যে দুটো বিষয়কে নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ আর সাথে ফুড প্রোডাকশন। ঠিক আছে, উনি বলছেন পপুলেশন যে গ্রোথটা হয় সেটা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনের মাধ্যমে হয়ে থাকে, তার মানে খুব র্যাপিড গ্রোথ হয়। সেকেন্ডলি যেটা বলছে ফুড প্রোডাকশন যেটা আমাদের হয় তার সাথে যদি আমরা রিলেট করি তাহলে সেটা অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশনে হয়। সুতরাং এখানে খুব বোঝা যাচ্ছে একটা জিনিস যে একটা ডিসইকুইলিব্রিয়াম একটা ক্রিয়েট হচ্ছে পপুলেশন এবং ফুড সাপ্লাইয়ের মধ্যে। পপুলেশন গ্রোথটা অনেক বেশি হয়ে যাচ্ছে, সেখানে ফুড সাপ্লাইটা খুব একটা বেশি হচ্ছে না, তো ডিসইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি হয় এবং যেখান দিয়ে অনেক সমস্যা ক্রিয়েট হয়। তো বলছে এটাকে আমরা কিভাবে, মানে এটাকে কিভাবে অ্যাকচুয়ালি সলভ করা যায়। দুটো প্রসেস আছে, পজিটিভ চেক একটা বলছে আর একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার বা প্রিভেন্টিভ চেকস বলা হয়। তো পজিটিভ চেকস যেটা হচ্ছে বিভিন্ন যে ন্যাচারাল ক্যালামিটিস বা এই ধরনের জিনিসগুলো হয়, আর্থকোয়েক, এপিডেমিক্স, ওয়ার্স বা ফ্লাড, এই ধরনের যে সমস্ত জিনিসগুলো হয় তার ফলে কি হয় অনেক মানুষ একসাথে মারা যায়, মানে মর্টালিটি রেটটা বেড়ে যায়। তো সেখানে হয় কি পপুলেশন গ্রোথ যতই বেশি হোক না কেন একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে বা কমে যাচ্ছে কোনো না কোনোভাবে, সেখানে একটা ব্যালেন্স মেনটেন হতে পারে। সেকেন্ডলি প্রিভেন্টিভ মেজার, সেটাতে কি হতে পারে, সেটাকে আমরা ফার্টিলিটি রেটটাকে চেক করতে পারি। তাহলে পজিটিভ চেক যেটা বলছে সেখানে আমরা মর্টালিটি রেটটাকে বাড়াতে পারি, আরেকটা হচ্ছে প্রিভেন্টিভ মেজারের ক্ষেত্রে আমরা ফার্টিলিটি রেটটাকে কমাতে পারি। ঠিক আছে, যেরকম বলছে প্রিভেন্টিভ মেজারের ক্ষেত্রে লেট ম্যারেজ হতে পারে, কন্ট্রাসেপশনস হতে পারে বা অন্যান্য অনেক ধরনের মেথডস আছে যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু রিপ্রোডাকশনের যে রেট সেটা কমাতে পারি বা ফার্টিলিটি রেট কমাতে পারি। তো এই দুটো প্রসেস যদি সমানভাবে চলতে থাকে তাহলে একটা ব্যালেন্স মেনটেন হতে পারে পপুলেশন গ্রোথ এবং ফুড প্রোডাকশনের মধ্যে। এটা ম্যালথুজিয়ান থিওরিতে বলা হয়েছে। এখানে কর্নুকুপিয়ান যে থিওরি সেখানে বলা হয়েছে যে কর্নুকুপিয়ান থিওরি asserts that human ingenuity can resolve any environmental or social issues that develop. ঠিক আছে, বলছে যে আগে যেরকম ম্যালথুজিয়ান থিওরিতে দেখা গেছে যে ফুড সাপ্লাই এবং হিউম্যান গ্রোথের মধ্যে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়, ঠিক আছে, এবং তার ফলে অনেক পপুলেশন গ্রোথে এফেক্ট পড়ে থাকে। এখানে কর্নুকুপিয়ান থিওরিতে বলা হচ্ছে যে এরকম যে বিষয়গুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো কিন্তু সলভ করার ক্ষমতাও মানুষের থাকে, ঠিক আছে, এবং সেটা কিভাবে, যেরকম এক্সাম্পল ওয়াইজ যদি দিয়ে থাকি ফুড সাপ্লাই, ঠিক আছে, ফুড সাপ্লাই যেরকম পপুলেশন গ্রোথ বাড়ছে তেমন ফুড সাপ্লাই ইনক্রিজ করার জন্য কিন্তু অনেক কিছু মেথড বাড়ছে, অনেক সাইন্টিফিক যে প্রসেস সেগুলো বাড়ছে, ঠিক আছে। এগ্রিকালচারালিস্ট যারা হয় তারা কিন্তু দেখেন যে কতভাবে এই প্রোডাকশনটাকে ইনক্রিজ করা যায়, সুতরাং এই ধরনের কন্ডিশনকে তারা কিন্তু ম্যানেজ করতে পারে। সুতরাং এইটার সাথে কোনো লিঙ্ক সেইভাবে নেই যে পপুলেশন গ্রোথ এবং ফুড সাপ্লাইয়ের মধ্যে অলওয়েজ একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়। এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিও ম্যালথুজিয়ান থিওরি অর জিরো পপুলেশন গ্রোথ থিওরি। এখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু এরলিক, it is the environment, not specifically the food supply, that will play a crucial role in the continued health of the planet's population. Ehrlich ideas suggest that the human population is moving rapidly toward complete environmental collapse as privileged people use up or pollute a number of environmental resources such as water and air. তো এখানে বলছে যে সবসময় যে ফুড সাপ্লাইয়ের ওপরেই আমাদের যে পপুলেশন গ্রোথ বা এইগুলো ডিপেন্ড করছে তা নয়, বা আমাদের যে পপুলেশনের যে হেলথটা সেটা ডিপেন্ড করে সেটা নয়। আরও একটা জিনিস কিন্তু এটা রোল প্লে করে, যেটা হচ্ছে দেখা যায় যে মানুষ কিন্তু এখন অনেক এনভায়রনমেন্টাল যে সমস্ত মানে এনভায়রনমেন্টকে পলিউট করছে, বিভিন্নভাবে পলিউট করে এবং সেটার ফলে একটা সময় কিন্তু এনভায়রনমেন্টের কিছু না কিছু বিষয় কোলাপস করে যায়, সেটাও কিন্তু আমাদের এফেক্ট ফেলতে পারে পপুলেশন গ্রোথের ওপর। He advocated for a goal of zero population growth in which the number of people entering a population through birth or immigration is equal to the number of people leaving it via death or immigration. বলছে এই যে পিজি বা জিরো পপুলেশন গ্রোথটা কিভাবে ক্রিয়েট হতে পারে, এরকম হলো যারা মাইগ্রেটেড হয়ে এলো বা যারা নতুন জন্মালো, যে কোনোভাবে যখন পপুলেশনে কোনো ইন্ডিভিজুয়াল অ্যাড হয়
সেটা কিভাবে ব্যালেন্স হয়ে যেতে পারে? কোনোভাবে তাদের যদি মৃত্যু ঘটে, এবং সেটা কিন্তু অনেক সময় দেখা যায় এই এনভায়রনমেন্টাল প্রেশারের জন্য হয়ে থাকে, যেটা এখানে বলাই হয়েছে যে মানুষ ভীষণভাবে এনভায়রনমেন্টকে এক্সপ্লয়েট করছে, পলিউট করছে, সুতরাং এনভায়রনমেন্টটা একটা স্টেজে গিয়ে কোলাপস করে বা করতে পারে। এখানে যেটা পড়বো ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। এই থিওরিটা দুজন দিয়েছেন বা দুজন ব্যাখ্যা করেছেন। এই থিওরি অনুযায়ী প্রথম ফ্র্যাঙ্ক বলছেন যে এভরি কান্ট্রি পাসেস থ্রু 3 স্টেজেস অফ পপুলেশন গ্রোথ। প্রত্যেকটা কান্ট্রিতে 3 ধরনের পপুলেশন গ্রোথের স্টেজ হয়। ফার্স্ট হচ্ছে হাই বার্থ রেট অ্যান্ড হাই ডেথ রেট, দুরকম হতে পারে। হাই বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেট, ঠিক আছে, সেটা পপুলেশন এক্সপ্লোশন বলা হয়, মানে যেখানে বার্থ রেটটা অনেক বেশি কিন্তু ডেথ রেটটা খুব কম, সেখানে পপুলেশন ইনক্রিজ করে। নেক্সট, আর প্রথমেরটাই কিন্তু ব্যালেন্স থাকে। নেক্সট হচ্ছে লো বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেট, দুটোই লো, সেটাও কিন্তু একটা ব্যালেন্স ক্রিয়েট করে, কিন্তু সেখানে যেটা হয় পপুলেশন এক্সটিংক্ট হয়ে যাওয়ার বা স্পিসিসটা এক্সটিংক্ট করে যাওয়ার চান্সেস থাকে। নেক্সট বলছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ডেভেলপমেন্ট ফার্স্ট কাট দ্য ডেথ রেট but creates a desire for smaller families and eventually cuts the birth rate. বলছে ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত বেল্টগুলো আছে বা কমার্শিয়াল যে ডেভেলপমেন্টগুলো ঘটেছে, আমাদের যে মডার্ন সোসাইটি তৈরি হয়েছে, সেখানে দেখা যায় যে ডেথ রেটটাও কিন্তু কমেছে। সেটা বিভিন্ন কারণে, মেডিকেল যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেগুলো অনেক উন্নতি ঘটেছে, আদার্স অনেক কিছু রয়েছে, লাইফস্টাইল থেকে শুরু করে সব কিছু কিন্তু অনেক কিছু না কিছু জায়গায় ডেভেলপমেন্ট হয়েছে, ভালো দিক রয়েছে, এবং যেটা ডেথ রেটকে কিন্তু কমিয়ে দিয়েছে। আর একটা হচ্ছে এদের ক্ষেত্রে, মানে আমাদের যে মডার্ন সোসাইটি তাদের ক্ষেত্রে এরা বেশি প্রেফার করে স্মলার ফ্যামিলি, তো সেখানে বার্থ রেটটাও কিন্তু অনেক কন্ট্রোল হয়েছে। এটা একটা দেখা যায় ট্রানজিশন থিওরি, মানে আগে যেরকম ছিল ডেমোগ্রাফির যে পুরো স্ট্রাকচারটা, সেটা কিন্তু একটা ট্রানজিশন ঘটেছে। সেকেন্ড যে থিওরিটা দিয়েছেন ব্ল্যাকার, দেয়ার আর 5 phases in this theory. High stationary phase marked by high fertility and mortality rate. এখানে বলছে প্রথম যে ফেজটা আছে সেটা হচ্ছে হাই ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটি রেট, দুটোই হাই, ঠিক আছে। আর্লি এক্সপ্যান্ডিং ফেজ মার্কড বাই হাই ফার্টিলিটি অ্যান্ড হাই বাট ডিক্লাইনিং মর্টালিটি, ঠিক আছে। তাহলে কি বলছে যে ফার্টিলিটি রেটটা এখানে হাই, ঠিক আছে, এবং হাই বাট ডিক্লাইনিং মর্টালিটি, বেশি মর্টালিটিটা হচ্ছে কিন্তু তবু কিছু না কিছু জায়গায় কম হচ্ছে, আগের তুলনায় ডিক্লাইনিং দেখাচ্ছে, ঠিক আছে। লেট এক্সপ্যান্ডিং ফেজে যেটা আছে উইথ ডিক্লাইনিং ফার্টিলিটি বাট মর্টালিটি ডিক্লাইনিং মোর র্যাপিডলি, ঠিক আছে। তাহলে কি ডিক্লাইনিং ফার্টিলিটি আছে, ফার্টিলিটি রেটও যেমন কমছে, তেমন তার সাথে সাথে কিন্তু মর্টালিটিটাও ডিক্লাইনিং হচ্ছে ফাস্ট। লো স্টেশনারি ফেজে উইথ লো ফার্টিলিটি অ্যান্ড ইকুয়ালি লো মর্টালিটি, ঠিক আছে, দুটোই কিন্তু লো ফার্টিলিটি লো মর্টালিটি। ডিক্লাইনিং ফেজ উইথ লো মর্টালিটি লো ফার্টিলিটি অ্যান্ড এক্সেস অফ ডেথস ওভার বার্থস, ঠিক আছে। ডিক্লাইনিং ফেজ কোনটা, যে সময়টা হয়, এগুলো কিন্তু বিভিন্ন ফেজ রয়েছে, ঠিক আছে, এক একটা ফেজে হয় এগুলো। তো লাস্ট যে ডিক্লাইনিং ফেজ বলছে, এখানে বলছে লো মর্টালিটি, ঠিক আছে, মৃত্যু হারও কম থাকবে, ফার্টিলিটিও কম থাকবে, এবং ডেথ যে রেট এবং সেটা কিন্তু বার্থ রেটের থেকে অনেক বেশি হবে। তো এটা হচ্ছে ডিক্লাইনিং ফেজ। তাহলে এখানে আমরা কয়েকটা ফেজ সম্পর্কে পড়লাম। তো ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিতে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিশন কিভাবে হচ্ছে, যে পপুলেশনের যে ট্রানজিশন, পপুলেশন স্ট্রেংথ, তার ট্রানজিশন কিভাবে হচ্ছে। আজকের টপিকটা এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।